সুমিত, কেমন আছো? জি, ভালো আছি স্যার। আপনি ভালো এই আছেন? তো আছি, আলহামদুলিল্লাহ। সুমিত তো ক্লাস 9-এ পড়ো না? জি স্যার। তুমি এখন মতো কয়টা বই পড়েছো এই ইউনো অফিস থেকে বই নিয়ে? প্রায় 5টার মতো বই 5টা পড়েছো না? আচ্ছা। জি। কয় মাসে? 2 মাস? হ্যাঁ, 2 মাস। 2 মাসের মতো। আমার তো বেশি আসা হয় না। তুমি আজকে কোন বইটা দিবে? আজকে আমি এটাই সায়েন্স 2 বইটি রিভিউ দেব। এটি লিখেছেন হাসানুজ্জামান শ্যামল। বইটির প্রথম খণ্ডটিও আমি পড়েছিলাম। সেটা ছিল জনস্বাস্থ্য বিষয়ক এবং বিস্তর অংশ জুড়ে ছিল কলেরা প্রাদুর্ভাব সম্পর্কে। এই বইটির মূল বিষয়বস্তু হচ্ছে আপনার বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা এবং আরেক অংশ জুড়ে আছে স্বপ্নপুরী হাই স্কুলের কিছু ঘটনা, যেটা লেখকের একটি কল্পিত হাই স্কুল এবং সেখানে কোনো ছাত্রছাত্রীর আর্থিক অবস্থা কিংবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কোনো ঘাটতি নেই। আর বইটিতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটির নাম ফলকবছা। এটি আসলে দুটি ভাগ দুটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। যেমন সৃষ্টির ভাষা। যখন আসলে মানুষের জিনোম সিকোয়েন্সই আবিষ্কার করা হলো, তখন ভাবা হচ্ছিল যে জীববিজ্ঞানে একটা যুগান্তকারী বিপ্লব আসবে, কিন্তু এটা আসলে তেমন অতটা সেই উচ্চ পর্যায়ে ছিল না যতটা তখনকার রাজনীতিবিদ কিংবা সংবাদপত্রে প্রকাশ করা হচ্ছিল। যেমন তখন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন বলেছিলেন যে আমরা স্রষ্টার ভাষা শিখছি, যে ভাষায় তিনি জীবন রচনা করেছেন। কিন্তু আসলে ডিএনএর মাধ্যমে আমরা যে জিনোম সিকোয়েন্সিংটা প্রকাশ করছি, এটা ডিএনএর মধ্যে থাকা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4 নাইট্রোজেনাস বেসের অক্ষরগুলো, ইংরেজি আদ্যক্ষরগুলোকে ক্রমানুসারে সাজানো। তাই এগুলোকে কোনোভাবে শব্দ বা ভাষা বলা যায় না। তাই এটি ঠিক গ্রহণযোগ্য নয় যে আমরা স্রষ্টার ভাষা শিখছি। আমরা এখনো কেবল অক্ষর জ্ঞানই লাভ করছি। এরপর আছে হস্তির অন্ধ দর্শন, অর্থাৎ একটি গল্প প্রচলিত আছে যে 7টি হাতি, অন্ধ হাতি, বোঝার চেষ্টা করলো যে মানুষের আকার কীরকম। ফলে তারা মানুষকে একটা মানুষের সামনে গিয়ে সেগুলোকে সেই মানুষটিকে চ্যাপ্টা করলো, মানে পা দিয়ে নাড়লো, কিন্তু তাদের যে ওজন, তার ফলে সে চ্যাপ্টা হয়ে গেল। ফলে তাদের মধ্যে একটা বদ্ধ ধারণা এলো যে মানুষ আসলে চ্যাপ্টা। এরকম আসলে আমরা খালি চোখে যেটা দেখতে পাই বা অনুভব করতে পাই সেটা ঠিক নয়। যেমন খালি চোখে আমরা ডিএনএ বা ক্রোমোজোম কোষ দেখি, এই কোষের মধ্যে আবার কিন্তু কিছু রড আছে, এইগুলোকে কোষ রডও বলা হয়। এগুলোর কারণেই কোষের গঠন কাঠামো ঠিক থাকে। তাই আপাত দৃষ্টিতে দেখে অ্যারিস্টটল, টলেমি এরাও কিন্তু ভুল করেছিলেন। অর্থাৎ তাদেরকে নিয়ে এখন আমরা হাসাহাসি করি, কিন্তু তাদের তখনকার প্রেক্ষাপটটা বুঝতে হবে। তখন আমাদের এখনকার মতন আধুনিক যন্ত্রপাতি, বিজ্ঞান গবেষণাগার এসব ছিল না। তাই তাদের যে পুরো বিষয়টা অযৌক্তিক সেটা না। এরপর দ্বিতীয় ভাগে তদন্ত বিষয় উল্লেখ করা হয়েছে। আসলে আমরা যে বিভিন্ন ইনভেস্টিগেশনের বই পড়ি, এসব আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু আমরা জানি না যে বিজ্ঞানীরাও তদন্ত করছেন, তারাও এক ধরনের ইনভেস্টিগেটর, তাদেরগুলো অনেক ইন্টারেস্টিং গল্প থাকে। তো বিজ্ঞানীরা আসলে সাধারণ ব্যাখ্যা নিয়ে, সাধারণ আপাত দৃষ্টিকোণ নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন না। তার সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবগুলোকে, পিছনের কারণগুলোকে বোঝার চেষ্টা করে। যেমন আমেরিকার দক্ষিণ অংশে এক ধরনের বিশেষ গিরগিটি পাওয়া যায়, যাদের মাথায় অনেক শিং থাকে বিচিত্র রকমের। আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু যখন তারা তাদের নিয়ে একটা গবেষণা করলেন সেই গিরগিটিগুলো নিয়ে, তখন তারা জানতে পারলেন যে এটা আসলে প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা। অর্থাৎ এক ধরনের বিশেষ চড়ুই প্রজাতির প্রাণী, যারা এই গিরগিটিগুলোকে নিয়ে বিভিন্ন গাছের কাঁটায় বিঁধে দেয় এবং সেগুলোর মাংস খায়। কিন্তু দেখা যাচ্ছে যে গিরগিটিগুলোর মাথায় শিং লম্বা, সেগুলোর প্রতি তারা আক্রমণ চালাচ্ছে না। অর্থাৎ এটা একটা সৃষ্টির নিয়মের ফলে এবং অভিযোজন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। এরপর আমরা বলতে পারি যে প্রজাতির সংজ্ঞা নিয়ে তারা যেই বিপ্লব ঘটিয়েছে, যে আপাতত আমরা মাধ্যমিক শ্রেণী থেকে যে প্রজাতি সম্পর্কে পড়ি, সেখানে বলা হয় দুটি প্রাণী যদি যৌন প্রজননের মাধ্যমে উর্বর সন্তান জন্ম দিতে পারেন, তবে সেই দুটি প্রাণী একই প্রজাতির অন্তর্গত। কিন্তু আমরা দেখি যে ছাগল গরুর মধ্যে ব্রিডিং করা হয়, ফলে এছাড়া ঘোড়া, গাধা,
এমনকি এখন বাঘ এবং সিংহের মধ্যে ব্রিডিং করে লাইগার নামে একটা প্রাণী উৎপন্ন হয়, কিন্তু এগুলোর আয়ু খুব স্বল্প আর এগুলো পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা রাখে না। তাই এরা কিন্তু একই প্রজাতির মধ্যে পড়ে না, কিন্তু প্রজনন করছে। তাই এটিকে ঠিক প্রজননের সংজ্ঞা বলা যায় না। এটিকে শুদ্ধভাবে বলতে গেলে যদি দুটি প্রাণী একে অপরের মধ্যে এই ডিএনএর আদান প্রদান করতে পারে, তবে সেগুলোকেই আমরা পারফেক্ট প্রজাতির অন্তর্গত বলে ধরতে পারি। আসলে এই ডিএনএর মধ্যেও কিছু ঘাটতি আছে, যে সব ক্ষেত্রে যেমন আমেরিকার ডলার আর বাংলাদেশের টাকার মধ্যে অনেক বিস্তর ফারাক রয়েছে, তো এরকম বিভিন্ন ক্ষেত্রে মুদ্রার মধ্যে যেমন পার্থক্য থাকে, ডিএনএর মধ্যেও পার্থক্য থাকে। তো ডিএনএ দিয়েও আসলে প্রজাতি বিচার করা ঠিক না। এক্ষেত্রে আমাদের মূলের যেই সংজ্ঞাটি ছিল যে প্রজননের মাধ্যমে, আসলে প্রজননের মাধ্যমে যদি তারা ডিএনএ আদান প্রদান করতে পারে তবে তাকেই আমরা পারফেক্ট প্রজাতি হিসেবে ধরব। যেমন সূক্ষ্ম জীবাণু ব্যাকটেরিয়ারা তাদের মধ্যে জিনের আদান প্রদান, ডিএনএর আদান প্রদানের মাধ্যমে এই বিভিন্ন অ্যান্টিবায়োটিক থেকে একটা অ্যান্টিবডি তারা নিজের শরীরেই তৈরি করে নেয়। ফলে পেনিসিলিন যখন আবিষ্কার করা হলো তখন মানুষ ভাবছিল যে আর কখনোই সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের জীবাণুর মধ্যে আবার অ্যান্টিবডি সৃষ্টি হলো, যার ফলে এখন কোনো অ্যান্টিবায়োটিকই 10-15 বছরের বেশি কার্যকর হতে পারে না। এটা তড়িৎ ক্রিয়ার মতন চারদিকে ছড়িয়ে যায়। আর আমাদের যেই করোনা ভাইরাস নিয়ে আমরা এত উদ্বেগ প্রকাশ করেছিলাম, এই করোনা ভাইরাসের মধ্যে একটা যে আমরা তার কাটার মতন বা সূচের মতন অংশগুলো দেখতে পাই, এগুলোকে স্পাইক প্রোটিন বলা হয়। এই স্পাইক প্রোটিনের মধ্যে 12টা অক্ষরের একটা বিশেষ ধরনের ডিএনএ থাকে। এই 12টা অক্ষরের ডিএনএ তাদের যে জাত ভাইগুলো আছে, অর্থাৎ করোনা কিন্তু কোনো নতুন একেবারে হঠাৎ করে এসেছে এরকম নয়। তো এটি কিছুটা এই ডিএনএর সিকোয়েন্সিংটা কিছুটা আলাদা ছিল। তো এটি দেখে বাল্টিমোর বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী বলেছিলেন যে এই করোনা ভাইরাসটাকে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে, কিন্তু এখানে লেখক তার মীমাংসার মাধ্যমে এটি স্পষ্ট করেছেন যে এটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ তৈরি করা হয়েছে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে, কিন্তু তার মতে এটি পরীক্ষাগারে তৈরি করা হয়নি এবং অধিকাংশ বিজ্ঞানীরই এটাই মত, এবং আমিও ব্যক্তিগতভাবে এই নিয়ে একমত হচ্ছি। আর এটি সত্যিকার অর্থে প্রকৃতি থেকেই এসেছে। বইটিতে এ ব্যাপারে ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে, বিস্তর তথ্যসমূহ উপস্থাপন করা হয়েছে। আর বিজ্ঞানীরা সবসময় চায় স্বল্প খরচে বিভিন্ন পরিসরে, ব্যাপক পরিসরে তাদের গবেষণাটা চালাতে, যাতে তারা উন্নত একটা ফল পেতে পারে। তো এ ব্যাপারে এখানে জুতা আবিষ্কার নিয়ে বলা হয়েছে, কৌটার ভিতর অদৃশ্য পোকা, বিজ্ঞানের ছাত্র হয়ে কেন সাহিত্য পড়বেন, এগুলো বলা হয়েছে। আসলে জুতা আবিষ্কার হচ্ছে বিজ্ঞানীরা, ইংল্যান্ডের কিছু বিজ্ঞানী তারা ডায়রিয়ার যে মূল জীবাণুটা সেটি কোথায় কোথায় আছে তা জানার জন্য মর্নিং ওয়াকারদের শু থেকে মাটি সংগ্রহ করে এটা একটা ধারণা অর্জন করলেন যে কোথায়, কোন আবহাওয়ায়, কি ঋতুতে, কোন পরিস্থিতিতে আর কি ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। তো স্বল্প ব্যয়ে আর কম পরিশ্রমে তারা একটা উন্নত মানের গবেষণা করতে পারলেন। আর কৌটার ভিতর অদৃশ্য পোকা বলতে আমরা অনেকেই দেখি যে আমাদের কোনো বাস্কেটে অনেক দিন চাল রাখলে সেখানে পোকা হয়ে যায়। তো এক সময় অ্যারিস্টটল একটি মাটির পাত্রে অনেক ঝিনুক দেখে বা শামুক দেখে বলেছিলেন যে আসলে ওই পাত্রের ভিতর জমে থাকা কাদামাটি থেকে সেই ঝিনুকগুলোর উদ্ভব ঘটেছে। এখন আমাদের মধ্যে এটা হাস্যকর মনে হলেও তখনকার যে বিজ্ঞানের মান ছিল সেই হিসেবে কিন্তু তখন সেই যৌক্তিকতা ছিল। কিন্তু এখন যদি আমরা দেখি আধুনিক মাইক্রোস্কোপ আছে, আমাদের ইলেকট্রোস্কোপ আছে, এসবের নিচে দেখলে আমরা বুঝতে পারবো যে আগে থেকেই সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম জীবনের অস্তিত্ব ছিল, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু শিশু ঝিনুক বা এখন শিশু পোকা ছিল। এই বিভিন্ন ধরনের গবেষণা সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, বইটি পড়লে খুব ভালোভাবে এটা বোঝা যায়। আর বিজ্ঞানের ছাত্র হয়ে
আমরা যে শুধু বিজ্ঞানের বই পড়বো, বিজ্ঞান ক্লাসের দিকে খুব অধিক মনোযোগী হব, এটার পাশাপাশি আমাদের বিভিন্ন সাহিত্য বিষয়েও পড়া উচিত। কারণ একজন প্রকৃত বা আদর্শ বিজ্ঞানী তার বিজ্ঞান গবেষণাকে বা তার বুঝতে পারাটাকে বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করতে হয় তাকে। তো এই জন্য সাহিত্য পড়া অত্যন্ত আবশ্যক। কারণ সাহিত্যের ভাবধারা, সাহিত্যের লেখনী কিভাবে লেখক তার মনের ভাষাকে প্রকাশ করে। কারণ ভাষা যত গভীর হবে, ভাষার মধ্যে যত শব্দ হবে, তার সেইগুলো বুঝতে পারলে বিজ্ঞানীও, যে কোনো বিজ্ঞানী তার বিজ্ঞানের ফলাফলটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, ফলে মানুষের বোধগম্য হবে সহজ ভাষায়। যেমনটি লেখক এই বইটিতে করেছেন, সহজ ভাষায় বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়কে, যেমন এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন, নেটোসিস, এ সকল বিষয়কে সহজ সাবলীলভাবে উপস্থাপন করেছেন, ফলে আমরা ছোট বয়সেও এগুলো ভালোভাবে বুঝতে পারি। আর পরিশিষ্ট অংশে তিনি দর্শন সম্পর্কে বলেছেন। এটা যেহেতু তিনি বিজ্ঞানের ছাত্র, তাই বিজ্ঞান দর্শন সম্পর্কে বলেছেন। আর আছে এখানে স্বপ্নপুরী হাই স্কুল, যেটা আমার মনে হচ্ছে যে সকল ছাত্রেরই একটা স্বপ্নের মতো, যে সেখানে প্রত্যেকটি ছাত্রের উপর গুরুত্ব দেওয়া হবে, মনোযোগ দেওয়া হবে, তাদের পারা না পারা সক্ষমতার প্রতি নজর দেওয়া হবে, ফলে সে একজন যোগ্য আদর্শ ব্যক্তি বা একজন নাগরিক হয়ে উঠতে পারে। তো এই ছিল আমার বই সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি। আসলে বইটি বিজ্ঞান, দর্শন, করোনার উৎপত্তি এবং করোনার সম্পর্কে যে বিভিন্ন আমাদের গুজব কিংবা বিভিন্ন কুধারণা আছে, সেগুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট আইডিয়া দেয় আর কি। তো এজন্য বইটি সকলের পড়া উচিত এবং আমার কাছে বইটি খুব ভালো লেগেছে। ধন্যবাদ। অনেক সুন্দর বলছো, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।